আসসালামু আলাইকুম। আজকে আরও একটা ব্র্যান্ড নিউ ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস করব এবং ক্লাসটা কিসের উপর হবে দেখতেই পাচ্ছ। ক্লাসটা হবে হচ্ছে বৃত্তের উপর। তাই ঝটপট সবাই জয়েন করে ফেলো এবং কে কোথা থেকে জয়েন করেছো সেটাও কমেন্টে তোমরা লিখে দাও। ওকে, হ্যাঁ, আর সবাই খাতা কলম নিয়ে রেডি হও। আজকে আমরা বৃত্ত নিয়ে খুবই ইন্টারেস্টিং অনেকগুলো কোশ্চেন আমরা সলভ করব। বিগত সালে আসা বিভিন্ন টাইপের কোশ্চেনগুলো আমরা সলভ করব। এটা তোমাদের ক্লাস 9 এবং 10-এর যে বইটা আছে, পাঠ্য বই যেটা আছে সেটার 16.3-এর আর 16.4 যেটা হচ্ছে ঘনজ্যামিতি আছে, সেটা আমরা শুরু করব 7:30 থেকে ক্লাসটা। তো ঠিক আছে, তোমরা সবাই জয়েন করেছো? হ্যাঁ, জয়েন করে ফেলছো। ওকে, তো আজকে যে আমরা বৃত্ত নিয়ে শিখবো, তো বৃত্ত সম্পর্কে একেবারে ছোটবেলা থেকে যে জিনিসগুলো তোমরা শিখে আসছো সেই জায়গাটা থেকে আমি আসলে শুরু করব। বৃত্ত সম্পর্কে তোমরা কোন জিনিসগুলো আসলে শিখে আসছো। তো এখানে দেখতেই পাচ্ছ, এখানে আমি একটা বৃত্ত এঁকে রাখছি এবং এখানে একটা কেন্দ্র দিয়ে রাখছি। এতটুকু তো আমরা সবাই জানি বৃত্ত কাকে বলে। হ্যাঁ, এইটা এই একটা নির্দিষ্ট বিন্দুকে বজায় রেখে, সমান দূরত্ব বজায় রেখে যদি একটা চলমান বিন্দুর যে চলার পথটা আছে সেটাকে বৃত্ত বলে। এটা অনেকভাবেই সংজ্ঞায়িত করা যায়। যাই হোক, আমরা ওইদিকে যাচ্ছি না। আমরা প্রথম যেই কথাটা বলবো, এই বৃত্তর যে কেন্দ্রটা আছে আর এইখানে এই যে পাশে এই যে বৃত্তটা যে তুমি দেখছো, এই যে এটা, এই যে বাহিরের যে এইটার এই এক প্রান্ত থেকে পুরা প্রান্ত যে আবার যে তুমি ঘুরে যদি আসো, মনে করো এখানে একটা বিন্দু নিলা, এই বিন্দু নিয়ে পুরো একটা বিন্দু যদি তুমি ঘুরে আসো, তাহলে যেই দূরত্বটা হবে সেই দূরত্বটাকে বলা হয় হচ্ছে পরিধি। তার পরিধি সম্পর্কে তোমাদের সবারই তাহলে ধারণা আছে যে বৃত্তের যে কোনো একটা পয়েন্টে, একটা পয়েন্ট থেকে আবার পুরো বৃত্তটা যদি তুমি ঘুরে আসো ওই পয়েন্ট পর্যন্ত যে দৈর্ঘ্যটা সেটাকে বলে পরিধি। তো এটা আমরা সবাই জানি, তাই না? আচ্ছা, এইখানে একটা কেন্দ্র আছে, কেন্দ্র থেকে এই পরিধির যে ডিস্টেন্সগুলো, এগুলো সবগুলোই হচ্ছে সমান। এবং এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে কি বলে বলতো? মানে আমরা একেবারে ছোটবেলা থেকে শুরু করতেছি, একবারে মনে করলাম যে তোমরা কিছুই জানো না। সেখান থেকে যদি আমি বলি যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে ডিস্টেন্সটা, এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে ব্যাসার্ধ। এটার নাম হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ, ব্যাসার্ধের ইংরেজি হচ্ছে রেডিয়াস। তাই ব্যাসার্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করি, যেহেতু ব্যাসার্ধ মানে হচ্ছে, ব্যাসার্ধের ইংরেজি হচ্ছে রেডিয়াস। ঠিক আছে, ওকে। আচ্ছা, আরেকটা জিনিস যদি আমরা বলি, আরেকটা জিনিস সেটা হচ্ছে এই পরিধির একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্ত, এই যদি আমি যোগ করে দিই, পরিধির একটা প্রান্ত থেকে যদি আরেকটা প্রান্ত আমরা যোগ করি, সেই এই একটা প্রান্ত থেকে যে আরেকটা প্রান্ত যোগ করলাম সেটাকে বলা হবে হচ্ছে জ্যা। এটার নাম কি বলতো? এটার নাম হচ্ছে জ্যা। তো সবাই জানি না, এগুলো তো সবাই জানি, তারপরে বলছি 2-3 মিনিট শুনলে সমস্যা কি? জানি তো জানি, তাতে কি হয়েছে, আমরা আরেকটু শুনে নেই। আচ্ছা, তাহলে এইরকম আমরা যদি বলি যে এরকম যে জ্যা আছে, এরকম জ্যা তো অনেকগুলোই হতে পারে। মনে করো যে এইখান থেকে এটা আমি যোগ করে দিলাম, সেটাও জ্যা। এখান থেকে এটা যোগ করলাম, এটাও জ্যা। তো এরকম করে যোগ করতে করতে তো আমি তো এরকমও করতে পারি যে পরিধির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আমি যোগ করছি এবং যেই যোগটা আমি করছি সেটা একেবারে কেন্দ্র দিয়ে গেছে। এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আমি যোগ করছি, সেটা কেন্দ্র দিয়ে গেছে, তাই সেটাও তো জ্যা। কিন্তু এই জ্যাটাই হচ্ছে সবচেয়ে বড় জ্যা এবং এই জ্যাটাকেই বলা হয় হচ্ছে ব্যাস। তাহলে কোনো বৃত্তের ব্যাসই হচ্ছে বৃহত্তম জ্যা, কোনো বৃত্তের ব্যাসটাই হচ্ছে সবচেয়ে বড় জ্যা। কারণ ব্যাস মানে কি? এক প্রান্ত থেকে অপর প্রান্তের যোগ করলে যেটা পাওয়া যাবে, যদি কেন্দ্র দিয়ে যায় সেটা হয়ে যাবে ব্যাস। এখন এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যোগ করলে তো সেটা জ্যা হয়, তো সেটা যদি কেন্দ্র দিয়ে যায় তাহলে সেটা ব্যাস হবে। তাই আমরা বলি এই কথাটা, সেটা হচ্ছে যে কেন্দ্রগামী যেটা জ্যা হয় সেটাই হচ্ছে তোমার ব্যাস। কথা কি বুঝতে পেরেছো? কেন্দ্রগামী জ্যাটাই হচ্ছে ব্যাস এবং এই ব্যাসটাই হচ্ছে একটা বৃত্তের সবচেয়ে বড় জ্যা। কারণ এই প্রান্ত থেকে এই প্রান্তে এটা যোগ করলে এটাও জ্যা একটা, এটাও জ্যা একটা, এখানে এটা যোগ করলে এটাও জ্যা একটা, এখান থেকে এটা যোগ করলে এটাও জ্যা একটা। সেটা যদি কেন্দ্র দিয়ে যায় সেটা হয়ে যাবে ব্যাস এবং সেটা হবে হচ্ছে সবচেয়ে বড় জ্যা। ক্লিয়ার? বুঝছো? আচ্ছা, এখন শোনো, এখন খুবই ইন্টারেস্টিং একটা পয়েন্ট আছে। সেটা বলার আগে প্রথমত একটা জিনিস দেখতে পাচ্ছ যে এই যে ব্যাসটা যে আছে, এই ব্যাসটা যেহেতু কেন্দ্র দিয়ে গেছে,
তার মানে এখানে এইখান থেকে এই প্রান্ত পর্যন্ত একটা ডিস্টেন্স আছে, এখান থেকে এই প্রান্ত পর্যন্ত একটা ডিস্টেন্স আছে, তার মানে এইখানে একটা ব্যাসার্ধ আছে, এখানে একটা ব্যাসার্ধ আছে। কারণ ব্যাসটা হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, ব্যাসের অর্ধেকই তো ব্যাসার্ধ, ব্যাসার্ধ তো নাম শুনলেই বোঝা যায়, ব্যাসের অর্ধ মানে ব্যাসের অর্ধেক, কারণ ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, তার মানে ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে ব্যাস, কারণ ব্যাস হবে হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস হবে হচ্ছে 2r, তাহলে ব্যাস হবে কি টোয়াইস আর হবে, তাই না? বুঝছো? ওকে, এখন ইন্টারেস্টিং যে পয়েন্টটা সেটা খেয়াল করো, সেইটা ইন্টারেস্টিং পয়েন্টটা একটু খেয়াল করো, খুবই ইন্টারেস্টিং পয়েন্ট। সেটা হচ্ছে এই যে একটা বৃত্ত যে আছে, তাহলে বৃত্তের ব্যাসার্ধ আমরা কি পাইলাম বলতো? বৃত্তের আমরা ব্যাসার্ধ পেলাম হচ্ছে আর, তাহলে ব্যাসটা হবে হচ্ছে টোয়াইস আর, ঠিক আছে? ব্যাসটা হবে হচ্ছে টোয়াইস আর। ওকে, এখানে মজার একটা ব্যাপার হচ্ছে পৃথিবীর যে কোনো বৃত্ত, সেটা এই একটা বৃত্ত হতে পারে, এর চেয়ে ছোট বৃত্ত হতে পারে, বিশাল বড় বৃত্ত হতে পারে, এই সবগুলো বৃত্তের জন্য একটা রিলেশন আছে। সেই রিলেশনটা হচ্ছে কোনো বৃত্তের পরিধি এবং ব্যাসের যে অনুপাতটা, এইটা একটা ধ্রুব সংখ্যা, মানে এটা একটা ধ্রুবক বা ধ্রুব সংখ্যা। মানে পৃথিবীর যে কোনো, যদি বড় হয় বৃত্তটা তাহলে পরিধিকে ব্যাস দিয়ে যে মানটা পাওয়া যাবে, যদি বৃত্তটা যদি ছোট হয়, একেবারে ছোট, তারপরও পরিধিকে ব্যাস দিয়ে ভাগ করলে একই মান পাওয়া যাবে। একেবারে বিশাল যদি একটা বৃত্ত হয়, বিশাল বৃত্ত, হ্যাঁ, এত বড় বৃত্ত, মনে করো যে বিশাল, তুমি খাতায় লিখতে পারতো না, কিন্তু বৃত্ত ওইটা একটা, তো ওই বৃত্তটারও পরিধি আর ব্যাসকে ভাগ করলে তুমি একটা ধ্রুবক মানে একই মান পাবা, সবগুলোরই ক্ষেত্রে একই মান পাবা। এটা একটা খুবই ইন্টারেস্টিং পয়েন্ট। এবং একই যে মানটা পাবা সেই মানটাকে বলা হয় পাই। সেই মানটাকে কি বলা হয় বলতো? সেই মানটাকে বলা হয় হচ্ছে পাই। তাহলে বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাতকে হচ্ছে পাই বলে। ক্লিয়ার? বুঝছো? এই যে ধ্রুবক যেই মানটা পাবা সেটা হচ্ছে পাই, এবং এই যে পাইয়ের মানটা হচ্ছে 3.1415, বিশাল মানে এটা একটা অমূলক সংখ্যা, তাই এটার কোনো শেষ নাই। সংক্ষেপে আমরা 3.1416 লিখি। এটা একটা অমূলক সংখ্যা, এর কোনো শেষ নাই, মানে এটা চলমান চলতেছে, এই মানটা চলতেছে। হিসাবের সুবিধার্থে অনেক সময় একে 22/7 লেখা হয়, হিসাবের সুবিধার্থে। এটা কিসের সুবিধার্থে বলো তো? পাইয়ের মানটাকে 22/7 লেখা হয় কিসের সুবিধার্থে? হিসাবের সুবিধার্থে। কিন্তু 22/7 কিন্তু পাইয়ের মান না, কারণ 22/7 যদি তুমি লেখো তাহলে এটা একটা মূলদ সংখ্যা হয়ে যায়। মূলদ সংখ্যা মানে যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, তো এটা কিন্তু ভগ্নাংশ আকারে প্রকাশ করা গেল, তাহলে তো এটা মূলদ সংখ্যা হয়ে যেত না। এটা মূলদ সংখ্যা না, এটা কিন্তু একটা অমূলদ সংখ্যা। এইটার মানটা কাছাকাছি, 22/7 মানটা কাছাকাছি, পাইয়ের মানের কাছাকাছি আসে, তাই আমরা ধরে নেই পাইয়ের মান হচ্ছে 22/7, কিন্তু 22/7 কিন্তু পাইয়ের মান না, পাইয়ের মানটা এটা ধরে নেওয়া হয়। ক্লিয়ার? কিন্তু পাই একটা কি সংখ্যা বলতো? পাই একটা অমূলদ সংখ্যা, যাকে ভগ্নাংশ আকারে কখনোই প্রকাশ করা যাবে না। এটা কিন্তু একটা অমূলদ সংখ্যা, একে কখনোই ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না। ওকে, ঠিক আছে, বুঝলাম। তাহলে আমরা এখন যদি এটা বলি যে পরিধিকে ব্যাস দিয়ে ভাগ করলে তুমি পাই পাবা, পরিধিকে ব্যাস দিয়ে ভাগ করলে তুমি পাই পাবা, তাহলে পরিধি সমান আমরা কি পাবো বলতো? পরিধি সমান কি? ব্যাসকে পাই দিয়ে গুণ হবে, ব্যাস গুণন হচ্ছে পাই, আর ব্যাসের মান, ব্যাসার্ধ যদি আর হয়, ব্যাসের মান টোয়াইস আর, এই যে টোয়াইস আর ইনটু পাই, তাই পরিধিকে বলা হয় হচ্ছে 2πr। ক্লিয়ার? সবাই বুঝছো? তাহলে পরিধির মান হচ্ছে টোয়াইস পাই আর। বুঝতে পারছো? পারবা? তাহলে আমরা পরিধিকে ব্যাস দিয়ে ভাগ করলে পাই, তাহলে এই ব্যাসটা যদি এই পাশে চলে যায় তাহলে পাই, ব্যাস ইনটু পাই, আর ব্যাসের মান টোয়াইস আর ছিল, টোয়াইস আর ইনটু পাই, তার মানে পরিধি হচ্ছে 2πr। ক্লিয়ার? বুঝছো? পরিধি সমান হচ্ছে টোয়াইস পাই আর। ওকে, সবাই বুঝছে? যদি বুঝে থাকো ক্লিয়ার কথাটা লিখে দাও। খুবই ইন্টারেস্টিং না? ম্যাথ এরকম কিন্তু ইন্টারেস্টিং, ম্যাথ কিন্তু খুবই ইন্টারেস্টিং জিনিস। ম্যাথ যদি তুমি ভয় না পাও, ভালোবাসবা, দেখবা যে ম্যাথ কিন্তু অনেক বেশি ভালো লাগবে তোমাদের। ওকে, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা আরেকটা জিনিস তাহলে পেয়ে গেলাম যে বৃত্তের পরিধি সমান হচ্ছে 2πr। এরকম করে আমরা পরিধির মানটা পেলাম হচ্ছে টোয়াইস পাই আর। একটা বৃত্তের যদি তুমি ক্ষেত্রফল নাও,
সেটা তুমি যেটা পাবা পাই আর ইন্টু আর, এটা ইন্টিগ্রেশন করে পাওয়া যায় পাই আর স্কোয়ার। আচ্ছা, পাই আর স্কোয়ার হচ্ছে একটা বৃত্তের ক্ষেত্রফল। পাইকে যদি আর স্কোয়ার দিয়ে গুণ করো তাহলে হচ্ছে একটা বৃত্তের তুমি ক্ষেত্রফল পাবা। আবার তোমাকে আমি যদি বলি যে অর্ধবৃত্ত আছে, তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রে আমি যদি ক্ষেত্রফলের কথা বলি, অর্ধবৃত্তের ক্ষেত্রফল, অর্ধবৃত্ত মানে একটা বৃত্তকে তুমি যদি অর্ধেক করে ফেলো, আধা বৃত্ত কেটে নিছো, অর্ধেক কেটে নিছো, হয় এই অর্ধেক নিবো নাহলে ওই অর্ধেক নিবো, যে কোনো একটা অর্ধেক নিবো, যে কোনো একটা অর্ধেক নিবো, সেই অর্ধেকের ক্ষেত্রফল কি হবে? তাহলে টোটালটা যদি পাই আর স্কোয়ার হয়, তার অর্ধেক কি হবে? পাই আর স্কোয়ার বাই টু, পাই আর স্কোয়ার বাই টু, তার মানে পাই আর স্কোয়ারকে 2 দিয়ে ভাগ করবো, তাহলে অর্ধেক বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার বাই 2, অর্ধবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার ভাগ হচ্ছে 2। বুঝতে পেরেছো? ক্লিয়ার? ওকে 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 পোলাপাই, খুব খুব ভালো, তোমরা সবাই পারবা, খুব বুঝতেছো তাই না? আচ্ছা, তাহলে এই পর্যন্ত বুঝলা। এরপরে আরো একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে একটা বৃত্তের এই যে জ্যা, মানে ব্যাস বাদে যদি কোনো জ্যা থাকে, এই তোমরা জ্যামিতির মধ্যে পড়ছো নিশ্চয়ই, সবাই পড়ছো, ক্লাস 7 থেকে পড়ে, ক্লাস 8 থেকে পড়ছো, এটা ক্লাস 8এও ছিল, যে একটা বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস বাদে যদি অন্য কোনো জ্যায়ের উপর তুমি যদি একটা লম্ব আঁকো, মনে করো তুমি লম্ব আঁকছো, এটা একটা জ্যা, এই কেন্দ্র থেকে তুমি লম্ব আঁকছো এর উপর, মনে করো এ বি একটা জ্যা ছিল, এই জ্যায়ের উপর তুমি লম্ব আঁকছো, ওডি একটা লম্ব আঁকছো, এই যদি তুমি লম্ব আঁকো, এই লম্বটা এই জ্যাকে সমান 2 ভাগে ভাগ করছে, সমান 2 ভাগে ভাগ করবে সব সময়, কথাটা বুঝো নাই? মনে রাখবা যে যদি একটা ব্যাস না হয়, যে কোনো যদি একটা জ্যা হয়, মানে ব্যাস ভিন্ন যে কোনো যদি জ্যা হয়, মানে ব্যাস মানে তো এর উপর দিয়ে যাবে, তাহলে তো আর কেন্দ্র থেকে লম্ব আঁকতে পারবা না। তো ব্যাস বাদে যদি কোনো জ্যা থাকে, ওই জ্যায়ের উপর যদি কেন্দ্র থেকে তুমি যদি একটা লম্ব আঁকো, তাহলে এই জ্যাটা না, এই জ্যাটা যার উপরে লম্বটা আঁকছে, এটা সমান 2টা ভাগে ভাগ হয়ে যাবে, এইটা আর এইটা 2টা ভাগে ভাগ হয়ে যাবে, অর্থাৎ এডি ইকুয়াল হবে হচ্ছে বিডি, সমান হবে হচ্ছে হাফ ইন্টু এবি। ঠিক আছে, এটা একটা ক্রাইটেরিয়া, যে তুমি যদি এইখান থেকে এটার উপর যদি তুমি লম্ব আঁকো, তাহলে এইটা সমান হবে এইটা, সমান এবি এর হচ্ছে অর্ধেক হবে, মানে এডি আর বিডি সমান হবে, অর্থাৎ এডি আর বিডিটা হচ্ছে এবি এর অর্ধেক হবে, মানে সমান তো 2 ভাগে ভাগ হয়ে যাবে। ক্লিয়ার? বুঝছো? পারবা? তাহলে এইটা আরেকটা ক্রাইটেরিয়া, তুমি ক্লাস 8 থেকে এটা শেখার কথা, এটা তো তোমরা সবাই জানো, তারপর আমি বললাম তো যে সবগুলোই আমরা একটু রিভিশন দিয়েও নিব ফার্স্টে। আচ্ছা, এরপরের কাহিনী আমি যদি বলি, একটা বৃত্তের ক্ষেত্রে খুবই ইন্টারেস্টিং কথা দেখো, এইবার তোমরা যেটা জিনিস তুমি দেখবা, সেটা হচ্ছে একটা বৃত্তের এইটা, মনে করো এবি একটা চাপ। আচ্ছা, এই বৃত্তের যে কোনো অংশ যদি তুমি কেটে নাও, মনে করো বৃত্তের এই যে অংশটা দেখো, এই বৃত্তটার কথা চিন্তা করো, এই বৃত্তটা কিন্তু এইখান থেকে ঘুরে আবার কি এই পুরাটা মিলে কি একটা বৃত্ত না? এই বৃত্তটার মধ্যে যে কোনো যদি আমি একটা অংশ কেটে নিই, এ থেকে বি পর্যন্ত বৃত্তটা মনে করো কেটে নিলাম, বৃত্তের অংশটা আমি কেটে নিলাম, সেটা হচ্ছে বৃত্তাংশ। এই বৃত্তাংশকে আমরা বলবো হচ্ছে চাপ, তাহলে বৃত্তাংশ বা এটার নাম দিব আমরা চাপ। এই চাপটা তোমাকে আমি যদি বলি, এই চাপটা এই কেন্দ্রে, এই যে দেখো এই 2 প্রান্ত যে আছে, এটা হচ্ছে ও হচ্ছে কেন্দ্র, এই কেন্দ্রে যদি থিটা কোণ উৎপন্ন করে, খুবই ইন্টারেস্টিং জিনিস, তোমাদের কোনো মাথার মধ্যে প্যারা থাকবে না, তুমি দেখো কত সুন্দর করে তুমি শিখবা, দেখো কাহিনীটা, থিটা কোণ যদি উৎপন্ন করে, তাহলে এইখানকার যে এবি চাপটা আছে, ও কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করছে, এবি চাপটা ও কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করছে। তাহলে আমি যদি এখন তোমাকে বলি যে এবি এর দৈর্ঘ্যটা কত, মনে করো এবি এর দৈর্ঘ্যকে আমি এস দিয়ে রিপ্রেজেন্ট করলাম, তাহলে এস এর মান কত হবে? তুমি দেখো কিভাবে করে খুব সহজে তুমি বের করতে পারবা, দেখো খুব সুন্দর করে বের করতে পারবা। আচ্ছা বলো তো, যে এইখানে যদি এই চাপটার কথা একটু চিন্তা করো, একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করো, এই চাপটা, এই যে এখানে যে কোণটা আছে, এই চাপটা যত বাড়বে এই কোণটা বাড়তেছে না, এই কোণটা বাড়বে, তো তুমি একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করো, চাপটা যদি বাড়তে মনে করো যে এই কোণটা এবিটা যদি এই জায়গায় থাকতো, তাহলে কোণটা এরকম হইতো, এবিটা যদি আরো একটু বড় হইতো, তাহলে কোণটা আরো বড় হইতো, এরকম করতে করতে মনে করো চাপটা পুরাটা, এই পরিধিটাই হচ্ছে চাপ, মনে করো পুরা পরিধিটা যদি আমি নিতাম, তাহলে এখানে টোটাল কোণের মান কত ডিগ্রি হইতো বলো? টোটাল কোণের মান কত ডিগ্রি হইতো? কেন্দ্রের টোটাল কোণের মান কত ডিগ্রি হইতো? একটু বলো তো, পারবা কিনা দেখি তো, পারবা কিনা? মনে করো এইখানে
এইখানে আমি যদি পুরা এই পুরা পরিধিটা নিতাম, তাহলে কেন্দ্রে এইখানে যে এই যে পুরা কোণটা হইতো, এই পুরা কোণটার মান কত ডিগ্রি বলতে পারবা? পুরা কোণটার মান কত ডিগ্রি? পুরা কোণটার মান কত ডিগ্রি একটু বলো। 360 ডিগ্রি না? রাইট, এই তো অস্থির। তার মানে যদি কেন্দ্রে কোণ হয় 360 ডিগ্রি, একটা জিনিস দেখো, খেয়াল করো, 360 ডিগ্রি না, এখন এখান থেকে পুরাটা যদি ঘুরে আসো 360 ডিগ্রি, তাহলে কেন্দ্রে যদি কোণ হয় 360 ডিগ্রি, তাহলে চাপের মান হয় হচ্ছে, চাপ হবে কি পুরাটা, এই যে চাপ হবে হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত, এইটুকুর দৈর্ঘ্য কত? পরিধি সমান, পরিধি মানে কি 2 পাই আর এর সমান 2 পাই আর, এটার মান হবে টুয়াইস পাই আর। ক্লিয়ার? বুঝছো? যদি কেন্দ্রে 360 ডিগ্রি হয় তাহলে তো পুরাটা হয়তো চাপ, মানে পুরাটা হচ্ছে 2 পাই আর। আচ্ছা, কেন্দ্রে যদি 1 হয়, কেন্দ্রে যদি কোণটার পরিমাণটা, যদি আমি বলি কেন্দ্রের পরিমাণটা, কোণের পরিমাণটা হচ্ছে 1 ডিগ্রি, তাহলে চাপের পরিমাণ কত হবে বলো তো? 2 পাই আর বাই 360। এখন আমি যদি বলি কেন্দ্রে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করছো, থিটা ডিগ্রি কোণ, তাহলে কি 2 পাই আর ইন্টু থিটা বাই হচ্ছে 360, তাহলে কাটাকাটি করলে কি আসে বলো তো? 180 নিচে আসে, তার মানে পাই আর থিটা বাই 180। এটাই হচ্ছে চাপের মান, এটাই হচ্ছে চাপের মান। কথা কি বুঝছো কি বুঝো নাই? অনেকে এটা মুখস্থ করে, পাই আর থিটা বাই 180, এটা মুখস্থ করে এবং মনেও থাকে না, অনেকের মনে থাকে না। আরে কেমনে আসলো এরকম? 180 হবে না 360 হবে না, মনে থাকে না। এটা কিন্তু কিছুই না। কেন্দ্রে যদি 360 হয়, এইখানে হচ্ছে 2 পাই আর, পরিধির মান হচ্ছে 2 পাই আর। কেন্দ্রে যদি 1 ডিগ্রি হয় তাহলে 360 দিয়ে ভাগ, কাটাকাটি করলে নিচে 180। কেন্দ্রে যদি থিটা ডিগ্রি হয় তাহলে পাই আর থিটা বাই 180। তার মানে চাপের মান, তার মানে আমরা যদি বলি যে থিটা ডিগ্রি যদি কোণ উৎপন্ন করে, যদি কোনো একটা চাপ কেন্দ্রে, আমরা যদি বলি যে কোনো একটা চাপ কেন্দ্রে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করছে, সেটার জন্য চাপের মানটা আসলে কত হবে? তাহলে আমরা বলবো এস ইকুয়াল হবে পাই আর থিটা বাই 180। কিভাবে আসলো বুঝতে পারছো? পারবা তোমরা? সবাই বুঝছো? ক্লিয়ার? মানে 360 জন্য হচ্ছে 2 পাই আর, 1 এর জন্য কত, থিটার জন্য কত। বুঝলাম সবাই? সবাই বুঝছো? ওকে, তাহলে এই বৃত্তাংশের মানটা, এই বৃত্তাংশের মান, চাপের মানটা আমরা বের করব হচ্ছে পাই আর থিটা বাই 180। আরো ইন্টারেস্টিং। এবার আরেকটা জিনিস দেখো, লাস্ট ওয়ান। এবার তারপরে আমরা অঙ্ক করা শুরু করব। তোমরা সবাই পারবা, খুব সুন্দর করে পারবা। ওকে, দেখো খেয়াল করো। এখন আমি যদি বলি যে আমি এইবার এইটার ক্ষেত্রফল বের করতে চাচ্ছি, ধরো এই ভিতরের যে ক্ষেত্রফলটা আছে, এই বৃত্তকলাটা যে আছে, এইটা এই পুরাটা মিলে হচ্ছে বৃত্তকলা একটা বৃত্তের মধ্যে এইটুকে তোমার ক্ষেত্রফল নির্ণয় করতে চাচ্ছি। ধরো ক্ষেত্রফল তুমি কেমনে নির্ণয় করবা, ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করবা সেটা হচ্ছে আবার ওই কথাটা চিন্তা করে, এবার আবার ঐকিক নিয়ম করব। তাহলে বলো তো, যদি পুরা বৃত্তটা হয় তাহলে পুরা বৃত্তের ক্ষেত্রফল কত? পুরা বৃত্তের ক্ষেত্রফল কত বলো? পুরা বৃত্তের ক্ষেত্রফল কত? পুরা বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার। তার মানে কেন্দ্রের কোণটা যদি 360 ডিগ্রি হয়, তাহলে পুরা বৃত্তের যে ক্ষেত্রফলটা সেটা হচ্ছে পাই আর স্কয়ার। তার মানে 360 ডিগ্রির জন্য এই বৃত্তকলাটা যদি বড় হইতে 360 ডিগ্রি পর্যন্ত যদি যাইতো, এই থিটাটা বড় হইতে 360 ডিগ্রি যদি হইতো, তাহলে পুরা বৃত্তটাই কভার করে ফেলতো বৃত্তকলাটা। তাহলে 360 এর জন্য তোমার বৃত্তকলার ক্ষেত্রফলটা দাঁড়াইতো হচ্ছে পাই আর স্কয়ার, কারণ বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। তাহলে 1 ডিগ্রির জন্য ক্ষেত্রফল দাঁড়াবে পাই আর স্কয়ার বাই 360। তার মানে থিটা ডিগ্রির জন্য আমাদের ক্ষেত্রফল দাঁড়াবে এই থিটা বাই হচ্ছে 360 ইন্টু পাই আর স্কয়ার। এটাই হচ্ছে থিটার জন্য। এই যে থিটা কোণ যদি থাকে, এই থিটা কোণের জন্য আমাদের হচ্ছে এইখানে কতটুকু ক্ষেত্রফল ক্রিয়েট হয়েছে, এই থিটা ডিগ্রির জন্য এই জায়গায় টোটাল কতটুকু ক্ষেত্রফল ক্রিয়েট হয়েছে বৃত্তকলার ক্ষেত্রফলটা, সেটা কি যে থিটা বাই 360 ইন্টু হচ্ছে পাই আর স্কয়ার। কিভাবে আসছে? ঐকিক নিয়ম অনুসারে। ক্লিয়ার? তার মানে আমরা যদি ক্ষেত্রফলের মান বের করতে চাই, তাহলে আমরা এখানে দিব এ সমান হচ্ছে থিটা বাই 360
ইনটু হচ্ছে পাই আর স্কয়ার। এই হচ্ছে তোমাদের সূত্র, বুঝছো সবাই? ক্লিয়ার? পারবা? পারবা সবাই? ওকে, ঠিক আছে। ওকে, হ্যাঁ পোলাপাইন সবাই। আচ্ছা, আমরা দুই প্রকারের আজকে অঙ্ক করব। প্রথমত আমরা যেগুলো অঙ্ক করব বিভিন্ন পরীক্ষায় আসছে, অন্যান্য পরীক্ষাগুলোতে আসছে, সেগুলো অঙ্ক করব। মানে বিভিন্ন চাকরির পরীক্ষা হতে পারে, বিভিন্ন পরীক্ষায় আসছে, এবং এগুলো কিন্তু এসএসসি পরীক্ষাতে আসতে পারে। এরপরে এসএসসির বোর্ডের কোশ্চেনও সলভ করব। দুটেই আমরা ধারাবাহিকভাবে করব। আমাদের কাছে যেহেতু সময় আছে, আমরা দুটেই করে ফেলবো, ঠিক আছে? ওকে, তো আমরা স্টার্ট করি প্রথমে। আচ্ছা, বিভিন্ন পরীক্ষায় আসা কোশ্চেনগুলো ইজিয়ার ইয়ের তুলনায়, যেগুলো এসএসসিতে যেগুলো আসছে সেগুলোর তুলনায় ইজিয়ার আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এসএসসির গুলো আমরা এরপরে সলভ করব এই ধারাবাহিকভাবে, কোনো টেনশন নেওয়ার কিছু নাই, সবই সলভ হবে। ওকে, আচ্ছা এইটা মূলত হচ্ছে আমার ম্যাজিক ম্যাথ বই থেকে। হ্যাঁ, ওই যে জবের জন্য যে বইটা আমি লিখেছিলাম, সেই ম্যাজিক ম্যাথ বইটা থেকে। আচ্ছা, ম্যাজিক ম্যাথ বই কিভাবে করে পাবো, এটাও বারবার করে সবাই লেখে। জবের স্টুডেন্টরা ম্যাজিক ম্যাথ বইটা আপনারা রকমারি থেকে ডিরেক্টলি অর্ডার দিবেন, অথবা নিকটস্থ লাইব্রেরি থেকে কিনবেন। এটার জন্য রকমারি থেকে অর্ডার দিতে 16297-এ কল করতে পারেন, বা ওদের ওয়েবসাইটে যে আপনি ম্যাজিক ম্যাথ বইটার দিয়ে সার্চ দিলেও পাবেন, মোত্তাসিম পাহলভি লিখে এটা দিলেও পাবেন। ওকে, আর যারা ক্লাস 9-10-এ আছে তাদের জন্য তো আমার বইগুলো আছে, ম্যাথ, হায়ার ম্যাথ সব বইগুলোই আছে, ফিজিক্স, কেমিস্ট্রি। আচ্ছা দেখো, দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কয়টি বৃত্ত আঁকা যায়? দুইটা যদি নির্দিষ্ট বিন্দু যদি থাকে, এই দুইটা নির্দিষ্ট বিন্দু দিয়ে কয়টি বৃত্ত আঁকা যায়? এটার অ্যান্সার কি হতে পারে, কে বলতে পারবে? এটা একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এটার অ্যান্সারটা হচ্ছে, দুইটা যদি নির্দিষ্ট বিন্দু থাকে তাহলে অসংখ্য ধরনের বৃত্ত আঁকা যায়। কিভাবে করে আঁকা যায় এটা একটু আমি বলছি। এটা খুবই একটা মানে ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি আমার কাছে দুইটা নির্দিষ্ট বিন্দু, আমি ধরলাম এ একটা বিন্দু আছে, বি একটা বিন্দু আছে, এই দুইটা বিন্দু দিয়ে যাবে, এরকম আমি কয়টা বৃত্ত আঁকতে পারবো? এটা সিস্টেমটা আমি এইভাবে করে যদি বলি যে এই দুইটা বিন্দু আমি মনে করো যোগ করে দিলাম। যোগ করে দেওয়ার পরে এই দুটা সমদ্বিখণ্ডক আঁকলাম। সমদ্বিখণ্ডক কিভাবে আঁকে? অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ এই পাশে একটা বৃত্তচাপ, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই পাশে বৃত্তচাপ, এই পাশে বৃত্তচাপ, তারপরে জাস্ট এগুলো আমরা যোগ করে দিলাম, তাহলে ওই সমদ্বিখণ্ডক হলো। এখন মনে রাখবা, যেহেতু এগুলো লম্ব সমদ্বিখণ্ডক, তাই এইটা দিয়ে তুমি এইখানে এইটাকে কেন্দ্র করে তুমি একটা বৃত্ত আঁকতে পারবা। ধরো এরকম একটা তোমার বৃত্ত আঁকা হলো, আবার এইটাকে কেন্দ্র করে এইটার সমান ব্যাসার্ধ নিলে এই সমানও ব্যাসার্ধ হয়ে যাবে, আবার তুমি একটা বৃত্ত আঁকতে পারবা। এরকম তুমি এটার উপর লম্ব সমদ্বিখণ্ডক থেকে তুমি হাজার বৃত্ত আঁকতে পারবা। কথা কি বুঝছো কি বুঝো নাই? হাজার বৃত্ত আঁকতে পারবা। তাহলে মনে রাখবা, যদি এখানে দুটির জায়গায় যদি তিনটি দেওয়া থাকতো, তাহলে শুধুমাত্র একটি নির্দিষ্ট বৃত্ত আঁকা যেত। তার মানে একটা নির্দিষ্ট বৃত্ত আঁকার জন্য তোমার তিনটা নির্দিষ্ট পয়েন্ট দরকার। কয়টা? তিনটা। তাহলে তিনটা নির্দিষ্ট পয়েন্ট হইলে একটা মাত্র বৃত্ত আঁকা যাবে। মানে এইটার অ্যান্সার কিন্তু একটি হইতো যদি এখানে দুটির জায়গায় তিনটি যদি থাকতো। তিনটি নির্দিষ্ট পয়েন্ট হইলে, যদি তিনটা নির্দিষ্ট পয়েন্ট হয়ে যায়, তাহলে একটা মাত্র বৃত্ত আঁকা যাবে। আর যদি দুটি নির্দিষ্ট পয়েন্ট থাকে, তাহলে হাজার কোটি বৃত্ত আঁকা যাবে। ক্লিয়ার? বুঝছো? ওকে, এখানে আমি বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এগুলো কিন্তু আমি অ্যান্সারগুলো এখানে দিয়ে দিছি, পাশে কিন্তু অ্যান্সার লেখাই আছে। বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলা হয়? কেন্দ্র থেকে পরিধি, ব্যাসার্ধ, তাই না? কেন্দ্র থেকে পরিধি হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এগুলো সহজ যেগুলো কোশ্চেন আছে, 4 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্ত আঁকলে কেন্দ্র হতে পরিধির দূরত্ব কত? তাহলে এইসব জিনিস, এগুলোকে আমরা সবাই পারবো, এগুলো একবারে সবাই পারবো, তাই না? যে 4 সেন্টিমিটার ব্যাসার্ধ ব্যাস বিশিষ্ট, তাহলে ব্যাস যদি 4 হয়, তাহলে একটা বৃত্ত আঁকলে কেন্দ্র থেকে পরিধির দূরত্ব কত, মানে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হবে 2, ব্যাস 4 হইলে ব্যাসার্ধ হবে 2। এগুলো আমরা পারবো, এগুলো লিখাই আছে, এগুলো কিন্তু অ্যান্সার সব দেওয়া আছে। আচ্ছা, বৃত্তের ব্যাস যদি 3 গুণ করা হয়, ব্যাস বা ব্যাসার্ধ এই যে কত গুণ করা হয়, এই টাইপের কোশ্চেন অনেক সময় আসে। মনে রাখতে হবে,
যে ব্যাস বা ব্যাসার্ধের কথা যদি দেওয়া থাকে, ব্যাসও যদি 3 গুণ করা বা ব্যাসার্ধ 3 গুণ করা, একই কথাই। ব্যাসার্ধ 3 গুণ করা আর ব্যাস 3 গুণ করার মধ্যে কোনো তফাৎ নাই। তাহলে ব্যাস বা ব্যাসার্ধ 3 গুণ করা হইলে, যেহেতু পাই আর স্কয়ার আছে, পাই আর স্কয়ার একটা টার্ম আছে, তার মানে আর এর মান 3 গুণ করলে 3 এর স্কয়ার মানে ক্ষেত্রফল হয়ে যাবে 3 এর স্কয়ার মানে 9 গুণ, 3 এর স্কয়ার হয়ে যাবে 9 গুণ। তার মানে বৃত্তের ব্যাস বা ব্যাসার্ধ 4 গুণ করা হইলে বৃত্তের ক্ষেত্রফল কত গুণ হবে? যদি এটা 4 গুণ দেওয়া থাকতো, 3 এর জায়গায় যদি 4 গুণ দেওয়া থাকতো, তাহলে ক্ষেত্রফল কত গুণ হইতো? তো 4 এর স্কয়ার 16 গুণ হতো। যদি 5 গুণ দেওয়া থাকতো, 5 এর স্কয়ার 25 গুণ হতো। ক্লিয়ার? বুঝে গেছে? পারবো? সবাই পারবো? আচ্ছা, ওকে। এই যে যেমন ব্যাস 4 গুণ করা হয়েছে, তাহলে ক্ষেত্রফল হবে 16 গুণ। এটাই পরেরটাই। বৃত্তস্থ সামান্তরিক এক ধরনের আয়তক্ষেত্র, এটা ডিরেক্ট। বৃত্তের পরিধি, এই যে এখানে দেখো কাহিনী দেখো, বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাত কত? আচ্ছা, এইটার অনুপাত কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে পাই, তাই না? এটার অ্যাকচুয়ালি হচ্ছে পাই, কিন্তু পাই এখানে অপশনে দেওয়া নেই, অপশনে দেওয়া নেই। পাইয়ের মান 3.14159 হাবিজাবি এরকম করে চলতেই থাকে, 3.1416 ধরা হয়, এবং সেইটারই কাছাকাছি হচ্ছে 22/7। কিন্তু এইটাও অপশনে আছে, এর সাথে যদি পাইও অপশনে থাকে, তাহলে কিন্তু পাই অপশনটা কারেক্ট বেশি, পাইটা লাগাইতে হইতো। যদি এটার সাথে যদি পাই একটা অপশন থাকতো, তাহলে কিন্তু পাই অপশনটা বেশি কারেক্ট। এইটা হচ্ছে পাইয়ের মানের কাছাকাছি, পাইয়ের মানের কাছাকাছি, তাই এটাকে 22/7 ধরা হয়, কারণ বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাতকে পাই বলে। ক্লিয়ার? বুঝছি? যেহেতু এখানে পাই অপশনে নাই, তাই 22/7 যেহেতু পাইয়ের মানের কাছাকাছি, তাই আমরা 22/7 ধরবো। আচ্ছা, একটা বৃত্তের ব্যাসের অনুপাত, ব্যাস আর ব্যাসার্ধের অনুপাত সেমই হয়, কারণ ব্যাস আর ব্যাসার্ধ তো 2 দিয়ে গুণ, তার মানে ওই একই অনুপাতই হবে। তাহলে ব্যাস বা ব্যাসার্ধের অনুপাত যেটা দেওয়া থাকবে, সেইটার স্কয়ারের অনুপাত হবে ক্ষেত্রফলের অনুপাত, কারণ পাই আর স্কয়ার হচ্ছে ক্ষেত্রফল। তাহলে 4 এর স্কয়ার হচ্ছে 16, 4 এর বর্গ করলে 16, আর 5 এর বর্গ করলে আসবে 25। যেহেতু ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে ব্যাসের অনুপাত থেকে, আমরা সবসময় মনে রাখবো অনুপাতের বেলা বা দ্বিগুণ বৃদ্ধি করার বেলা ব্যাস আর ব্যাসার্ধ একইভাবে করেই কাজ করবে। ব্যাস যেইভাবে করে বাড়ে, ব্যাসার্ধ সেইভাবে করেই বাড়বে। তাহলে 4 এর স্কয়ার 16, 5 এর স্কয়ার 25, তার মানে 16 অনুপাত হবে 25। খ নাম্বারটা হবে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? বুঝে গেছে? পারবো? ওকে। আচ্ছা, ওকে। এখানে আরেকটা টাইপের কোশ্চেন আসে, এটা যদিও তোমাদের অনুপাত থেকে কোশ্চেনটা চলে আসে অনেক সময়। কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি 20% হ্রাস করা হয়, উক্ত বৃত্তের ক্ষেত্রফল কত কমবে? আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে যে একটা বৃত্তের ব্যাসার্ধ যদি 20% যদি হ্রাস করা হয়, তাহলে আমরা এটা দুইভাবে করতে পারি। এটার একটা শর্টকাট আছে, শর্টকাটটা আমার ম্যাজিক ম্যাথ বইয়েও আছে, ম্যাজিক ম্যাথ বইয়ে আছে, যে a প্লাস বি প্লাস ab/100 যখনই হ্রাস বা বৃদ্ধি থাকবে, সেটা আয়তক্ষেত্র হোক, যেটা বর্গ হোক, সেটা মানে সেটা হচ্ছে আমাদের বৃত্ত হোক, সেটা ফর্মুলা হচ্ছে a প্লাস বি প্লাস ab/100। যদি হ্রাস করা হয়, যেহেতু একটা বৃত্তের যেহেতু শুধুমাত্র মানে দৈর্ঘ্যের কথা যদি আমি বলি, এই দৈর্ঘ্য আর প্রস্থ তো দুইটা আলাদা জিনিস নাই, এখানে শুধু ব্যাসার্ধই আছে। তাই ব্যাসার্ধটাকে আমি দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটা হিসেবে কাউন্ট করব। 20 করে কমেছে, তাই a এর মান -20 দিব, b এর মানও দিব -20। তার মানে a এর মানও হবে -20 আর b এর মানও হবে -20। তাকে আসবে হচ্ছে 100 দিয়ে ভাগ, দুইটা শূন্য কাটা, দুইটা শূন্য কাটা, তার মানে -40, আর এখানে মাইনাসে মাইনাসে হচ্ছে +4, তার মানে -36। তার মানে 36% হচ্ছে কমে যাবে, 36% কমে যাবে, তার মানে গ নাম্বারটা অ্যান্সার হবে, গ নাম্বারটা অ্যান্সার হবে। তার মানে a প্লাস বি প্লাস ab/100, যেহেতু ব্যাসার্ধ তো একটাই দেওয়া থাকবে, সেই একটা মানেই ওই দুই জায়গাতেই বসাইতে হবে। যেহেতু কমেছে, তাই a এর মান -20, b এর মানও আমরা -20 বসাবো। ঠিক আছে? a এর মান -20, b এর মানও -20, বাই হচ্ছে a প্লাস বি প্লাস ab/100 বসাই দিলেই হয়ে যাবে। যদি বাড়তো, তাহলে +20 +20 +20 × 20/100, তখন কিন্তু সবই প্লাস হতো, তখন 20 20 এ 40 আর 4 যোগ হতো, মানে 44 অ্যান্সার হতো। যদি বৃদ্ধি কথাটা লেখা থাকতো, তাহলে কিন্তু 44 অ্যান্সার হতো। কিভাবে বুঝতে পারছো? যে 20 + 20, 20 × 20/100, তার মানে এখানে থাকতেছে 4, আর 20 20 এ 40, 44 অ্যান্সার হইতো যদি বাড়তো কথাটা লেখা থাকতো। আচ্ছা, এইটার আসলে কিভাবে করে হয়, এইটার আসলে মানে বড় প্রসেসটা কি, সেটা যদি আমি বলি। আচ্ছা, আমি যদি বলে নেই যে ধরলাম আগেকার যে ব্যাসার্ধ ছিল, সেই ব্যাসার্ধটা আমি যদি ধরে নেই
এই ব্যাসার্ধটা ছিল হচ্ছে আমাদের 100, তাহলে ব্যাসার্ধ ছিল ধরলাম 100, তাহলে ব্যাসার্ধ যদি 100 হয়ে থাকে তাহলে আমাদের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফলটা হবে হচ্ছে পাই আর স্কোয়ার, মানে পাই ইন্টু 100-র উপরে স্কোয়ার। 100-র উপরে স্কোয়ার দিলে একের পরে হচ্ছে 4টা শূন্য, তার সাথে হচ্ছে পাই আসবে ক্ষেত্রফল, আগের ক্ষেত্রফলটা। আচ্ছা, যদি 20% কমে তাহলে বর্তমানের কি অবস্থা? বর্তমান ক্ষেত্রফলের কি অবস্থা? 20% কমে গেলে 100 থেকে 20 কমলে কত হয়েছে বলো তো? 80 হয়েছে, 80। তাহলে সেই ক্ষেত্রে ক্ষেত্রফল যদি আমি বের করি, ক্ষেত্রফল বের করলে কত পাবো? এই পাই ইন্টু 80-র উপরে স্কোয়ার, তার মানে 8-এর স্কোয়ার হচ্ছে 64, 0 0 এত পাই, 6400 পাই। তাহলে এখন যদি বলি যে যেহেতু কমে যাওয়ার পর ক্ষেত্রফল কত কমলো, তাহলে অতএব কমলো কতটুকু ক্ষেত্রফল কমলো সেটা আমরা যদি বের করি, তাহলে 1-এর পরে 4টা শূন্য মাইনাস হচ্ছে 6400, মানে 10,000 থেকে 6,400 পাই যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা কত পাবো? 3600 পাই। এই 3600 পাই যে কমছে, এই 3600 পাই কমছে কততে বলো তো? 10,000 পাইয়ে। তার মানে আমাদের পার্সেন্টেজ কতটুকু কমছে? আমাদের কমেছে হচ্ছে 3600 পাই কতর মধ্যে? 10,000 পাইয়ের মধ্যে। 10,000 পাইয়ের মধ্যে যেহেতু পার্সেন্টেজ বের করব তাহলে 100-র মধ্যে কত কমেছে? 100 দিয়ে গুণ, পাই হচ্ছে কাটা, এইখানে 2টা শূন্য, এখানকার 2টা শূন্য কাটা, আবার আমাদের এখানকার 2টা শূন্য, এখানকার 2টা শূন্য কাটা, তার মানে 36% আমাদের অ্যান্সার থাকে। এইভাবে করে করা যায়, কিন্তু এমসিকিউ এইভাবে করলে অনেক সময় লাগবে না? তোমরা আমাকে বলো, এমসিকিউ এইভাবে করলে অনেক সময় লাগবে না? বুঝছো কি? এমসিকিউ এইভাবে করলে আমাদের অনেক সময় লাগবে। তাহলে এমসিকিউ কি করব? a + b + ab/100, শেষ। কত সেকেন্ড সময় লাগছে? একেবারে খুবই তাড়াতাড়ি করে ফেলবা এইভাবে করে। আমরা ব্যাসার্ধ 100 ধরে নিছি, হ্যাঁ, ব্যাসার্ধ 100 ধরে নিছি, ক্ষেত্রফল বের করছো। বর্তমান ক্ষেত্রফল হচ্ছে 20% কমছে, 100 থেকে 20% কমলে 80, তাহলে ক্ষেত্রফল বের করছো। তাহলে কতটুকু ক্ষেত্রফল মোট কমলো? তাহলে 3600 পাই। কত পাই মোট কমছে? আগে ক্ষেত্রফল ছিল 10,000 পাই থেকে 3600 পাই কমছে, একে কত? 1000 কত? ক্লিয়ার? বুঝছো? ওকে, তো এইভাবে করে করা যেতে পারে। একই কোশ্চেন। আচ্ছা, এগুলো কোশ্চেন আরো আছে আমাদের, সমস্যা নাই। এগুলো তোমাদের আবার বৃত্তের চ্যাপ্টারের মধ্যেও আছে, বৃত্তের চ্যাপ্টারটা যখন করাবো তখন আবার এটা করাবো। এইবার আসি আমরা বোর্ডের কোশ্চেনগুলো একটু সলভ করে ফেলি। বোর্ডের কোশ্চেনগুলো, বোর্ডে যেই কোশ্চেনগুলো এসছে সেগুলো একটু সলভ করে ফেলি। আমাদের বোর্ডের কোশ্চেন তার 16.3-এ কি কি আসছে দেখো। বোর্ডের কোশ্চেন যেগুলো আসছে সেগুলো আমরা সলভ করি এখন। ওকে, প্রথম যেটা সলভ করতেছি সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2020। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খেয়াল করো, এদিকে খেয়াল করো। ঢাকা বোর্ড 2020-এ কি কোশ্চেন আসছে? তো জিরো কেন্দ্র বিশিষ্ট, মানে এখানে বলছে যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসিডি অন্তর্লিখিত আয়তক্ষেত্র যার এবি সমান হচ্ছে 8 সেন্টিমিটার, বিসি সমান 6 সেন্টিমিটার, গাঢ় অংশের ক্ষেত্রফল কত? তাহলে এটার অ্যান্সারটা তুমি কিভাবে করে বের করবা? একটু ট্রাই করতে পারবা? আচ্ছা, তোমাদেরকে একটা কাজ করি, এই টাইপের কোশ্চেনগুলো একসাথে করে করাই। আমরা একসাথে অনেকগুলো অঙ্ক আছে, ওগুলো একসাথে করাই। তার আগে এই টাইপের কোশ্চেনগুলো আগে আমরা শেষ করি, হ্যাঁ, এই যে 3, 4, 5 এগুলো শেষ করি, একই সাথে ওগুলো সবগুলো একসাথে করাই। আচ্ছা দেখো, এখানে বলছে যে এ ও বি একটা বৃত্তকলা, হ্যাঁ, এই বৃত্তকলায় এ ও বি এর ক্ষেত্রফল কত বলো? এই বৃত্তকলায় এ ও বি এর ক্ষেত্রফলটা কত হবে বলতে পারবা? কে বলতে পারবা? তোমাকে বলো তো, বলো দেখি কে পারবা? ক্ষেত্রফল বের করার সূত্র কি? একটু আগে যে বের করলাম যে থিটা বাই, ক্ষেত্রফল বের করার সূত্র কি ছিল? থিটা বাই 360 ইন্টু হচ্ছে পাই আর স্কোয়ার, এটা ছিল না? এটা ছিল। এখন দেখো, এটার ব্যাসার্ধটা দেওয়া আছে হচ্ছে 5 মিটার, থিটার মান দেওয়া আছে 45, তাহলে 45/360 ইন্টু পাই ইন্টু হচ্ছে আর স্কোয়ার, আর এর মান হচ্ছে 5-এর উপর স্কোয়ার, তাহলে কত আসে? একটু কমেন্ট করো দেখি কোনটা আসে, দেখি পারো কিনা। যে 45 গুণন 3.1416 গুণন 25 ভাগ 360, তাহলে কত আসে? 9.81।
সবার আসছে? একটু আমাকে বলো, সবার কি আসছে? 9.81 সবার আসছে? 9.81 বর্গমিটার, এটা সবাই কি আসছে? আমরা জাস্ট ক্যালকুলেটরে ক্যালকুলেট করলাম, 9.81 আসছে। আসছে সবাই? তাহলে ওই যে সূত্রটা যে একটু আগে আমরা শিখলাম, সেটা সূত্রের প্রয়োগ এটা। ওকে, ঠিক আছে। চার নম্বরে দেখো, আচ্ছা এটা তো বৃত্তের না। আচ্ছা, একটি বৃত্তের ব্যাস দেওয়া আছে, এর পরিধি কত? বলো, ব্যাস মানে কি? টয়েজার, টয়েজারের মান 24 দেওয়া আছে। তাহলে পরিধি মানে কি? 2 পাই আর। তাহলে 2 পাই ইন্টু আর, মানে 2 আর এর মান দেওয়া আছে 24, জাস্ট একে আমরা কি পাই দিয়ে গুণ করবো, যে 3.1416 দ্বারা গুণ করে দিব, তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে 24 গুণন 3.1416, এটা গুণ করলে কত আসে? 75.4, 75.4। তার মানে এটাও গ নাম্বার না, 75.4 আসে। ক্লিয়ার? বুঝছো? পারবা? মানে আমাদের ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে, মানে এটা কি বুঝছো তোমরা? ব্যাস মানে কি? ব্যাস মানে ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে ব্যাস কি? 2 টয়েজার, তাহলে টয়েজারের মান দেওয়া আছে হচ্ছে 24। কেউ যদি বলে যে আর এর মান 12 বের করে আমরা এইটা করব, তাও তো সমস্যা নেই। যে পরিধি ইকুয়াল যে 2 ইন্টু পাই ইন্টু আর, মানে 2 ইন্টু 3.1416 ইন্টু হচ্ছে 12 করবো। আমি 24 গুণন এইটা দিছি, আর এইভাবে করে করলেও ওই সেম কথাই আসবে, যে 75.4ই আসবে। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, রাইট। সহজ কোশ্চেন, আমরা সবাই পারি। একটি বৃত্তের ব্যাস এত হইলে পরিধি কত মিটার? সেম কথা, একটু তাড়াতাড়ি অ্যান্সার দাও দেখি। এই 6 কত অ্যান্সার হবে? তোমরা একটু কমেন্টে 6 লিখে অ্যান্সারটা দাও দেখি। 6 লিখে অ্যান্সারটা দাও, যে 6 লিখে ক নাকি খ নাকি গ নাকি ঘ, কত অ্যান্সার হবে? 6 কি? 6 কত? 6 কত হবে অ্যান্সার? একটু কমেন্ট করো তো, একটু সবাই দেখি কে কে পারো, একটু কমেন্ট করো। 6 ক, মানে 6টা লিখবা, 6 লিখে ক খ গ ঘ লিখবা, 6 ABCD লিখবা, ABCD বা ক খ গ ঘ, যেটা ইচ্ছা লিখতে পারো। কোনটা হবে? বলো তো, 6 কি হবে? ছয় 6 খ। আচ্ছা, একজন লিখছে 6 খ। ওকে, হ্যাঁ তোমরা পারতেছো। ওকে, যেহেতু এটা কি দেওয়া আছে বলো তো? ব্যাস দেওয়া আছে। ব্যাস দেওয়া মানে টয়েজ আর এর মান দেওয়া আছে, টয়েজ আর এর মান দেওয়া আছে 26, আর পরিধি মানে হচ্ছে 2 পাই আর। তার মানে টয়েজ আর এর মান যেহেতু 26, তার মানে 26 ইন্টু পাই, এভাবে করে চিন্তা করা যায়। এটা হচ্ছে মানে পরিধির সাথে জাস্ট পাই গুণ করে দিলেই কিন্তু, সরি, ব্যাসের সাথে পাই গুণ করে দিলেই পরিধি পাওয়া যায়, একটু আগে যেটা বলেছি। ওকে পোলাপাইন, খুব ভালো পারতেছো তোমরা, ভেরি গুড, ভেরি 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 গুড, ভেরি গুড। 13 পাই কিন্তু হবে না, হ্যাঁ, এটা কিন্তু ব্যাস দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, একটা বৃত্তের পরিসীমা মানেই পরিধি, ওই একই অঙ্ক। এটা অঙ্ক এত বেশি আসছে কেন? একটি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, বৃত্তচাপ কেন্দ্রে এত, বৃত্তকলার ক্ষেত্রফল কত। একই টাইপের অঙ্ক অনেক আসছে, তাই না? মানে তোমরা কিন্তু একটা জিনিস প্রেডিক্ট করতে পারতেছো, এখান থেকে কি টাইপের কোশ্চেন আসবে তোমাদের কিন্তু প্রেডিক্ট হয়ে যাচ্ছে। সব বোর্ডের কোশ্চেন, সিলেট বোর্ড 2016, মানে তোমরা কি দেখতে পাচ্ছ, এগুলা কিন্তু সব বোর্ডে আসা কোশ্চেন গুলা কিন্তু আমি দিছি। এর আগের কোশ্চেনটা ছিল সিলেট বোর্ড 17, তার আগের কোশ্চেনটা ছিল দিনাজপুর বোর্ড 17, তার আগের কোশ্চেন ছিল সকল বোর্ড 2018, তার আগের কোশ্চেন ছিল দিনাজপুর বোর্ড 19। তাহলে সবগুলা কোশ্চেন যে আমি দিচ্ছি, এই কোশ্চেনগুলা দেখে তুমি কি বুঝতেছো যে মানে এগুলোই কিন্তু পরীক্ষায় ঘুরে ফিরে আসতেছে, তাই এগুলোই ইম্পর্টেন্ট। তার মানে তোমাদের একটা কিন্তু কনফিডেন্স গ্রো হয়ে যাবে যে হ্যাঁ, আমি বোর্ডে আসা কোশ্চেনগুলো পারি, তার মানে এগুলোরই আশেপাশে কোশ্চেন আসবে, আমরা পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, মানে বুকে কনফিডেন্স নিয়ে যেতে হবে, তাহলে পারবা। আগে যদি ভয় পেয়ে যাও তাহলে কিন্তু কাজ দিবে না। তাহলে বৃত্তকলার ক্ষেত্রফলের ফর্মুলা কি ছিল? বৃত্তকলার ক্ষেত্রফল হচ্ছে, ক্ষেত্রফল বের করতে বললে থিটা বাই 360 ইন্টু হচ্ছে পাই আর স্কোয়ার।
থিটার মান এখানে 60 আছে, 60/360 ইন্টু হচ্ছে পাই, পাই মানে 3.1416 ইন্টু আর স্কোয়ার, আর মানে ব্যাসার্ধ দেওয়া আছে হচ্ছে 5 সেন্টিমিটার, তার মানে এত বর্গ সেন্টিমিটার অ্যান্সার হবে। তার মানে দেখো তো কত অ্যান্সার হয়, আমি একটু ক্যালকুলেট করি, তোমরাও ক্যালকুলেট করো, যে 60 গুণন 3.1416 ইন্টু 25/360 কত আসছে, 13.09, ক নাম্বার না, 13.09, এটা কত নাম্বার ছিল আমাদের, ঠিক আছে, এটাই অ্যান্সার হবে 13.09 বর্গ সেমি, যেহেতু এটা সেন্টিমিটারে দেওয়া আছে তাহলে বর্গ সেন্টিমিটার। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, পারবা সবাই না? ওকে, একটা বৃত্তের ব্যাসার্ধ আর হলে পরিধি কত? আর হলে 2 পাই আর পরিধি, এটা আবার বলার কি আছে? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, এরকম কোশ্চেন মাঝে মাঝে আসে, একটি চাকা, আচ্ছা একটা চাকা এত মিটার পথ যেতে 18 বার ঘুরে, চাকাটির পরিধি কত? ইন্টারেস্টিং কোশ্চেন, তাই না? সবাই পারি। এই যে চাকা যে আছে, এই যে চাকাটা, মনে করো এটা হচ্ছে পথ, এই পথের উপরে যদি কোনো চাকা চলে, তাহলে তোমরা আমাকে বলো তো, এই চাকাটা যখন চলছে, তাহলে এই চাকাটা যে চলছে, এটা যদি সম্পূর্ণ একবার, মনে করো যে এইখান থেকে এই পয়েন্টটা এইভাবে করে পুরাটা ঘুরে আবার এই জায়গায় যদি আসে, তাহলে স্যার তার কতটুকু দূরত্ব অতিক্রম করে? অ্যান্সার হচ্ছে পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। অ্যান্সার হচ্ছে পরিধির সমান, কারণ এই চাকাটা যদি পূর্ণ একবার ঘুরে, তাহলে এই চাকাটার যে পরিধি, মানে এইটুকের যে দৈর্ঘ্যটা, এই যে পুরাটার যে দৈর্ঘ্যটা, এইটুকুই তো পরিধি, এই পরিধির সমান দূরত্ব সে অতিক্রম করে। তাহলে আমরা এইখান থেকে বুঝবো যে একবার ঘুরলে পরিধির সমান, তাহলে এখানে তো 18 বার ঘুরছে, তাহলে 18 বার ঘুরে 720 মিটার গেছে, তাহলে 18 বারে ঘুরছে কতটুকু বলতো? 18 বারে ঘুরে 720 মিটার, 720 মিটার ঘুরছে। তাহলে একবারে কতটুকু ঘুরছে? একবারে ঘুরছে হচ্ছে 720 মিটারকে যদি আমরা 18 দিয়ে ভাগ করি, তাহলে 4×18 72, তার মানে 40 মিটার ঘুরছে। তাহলে মানে যখন একবার ঘুরছে তখন সে 40 মিটার গেছে, তাহলে একবার ঘুরে যত মিটার গেছে সেটাই হচ্ছে কিন্তু পরিধি, সেটাই হচ্ছে পরিধি। ঠিক আছে? তোমার কিন্তু এই কোশ্চেনটা আরেকটু পেঁচাই দিতে পারতো, মনে করো যে পরিধি থেকে তোমাকে আর এর মান, মানে ব্যাসার্ধের মান বের করতে বললো, যে বলতে পারতো যে 18 বার ঘুরে তোমার ব্যাসার্ধের মান কত, তখন 2 পাই আর থেকে আর এর মান বের করতে হইতো, যে বলতে যে পরিধি এইটা, তার মানে 2 পাই আর এর মান এইটা, সেখান থেকে আর এর মান হবে এইটা ভাগ 2 পাই করে দিলে তোমার অ্যান্সারটা বের হবে। ক্লিয়ার? সবাই বুঝছো? তার মানে এটা কিন্তু পরিধিই চাইছে, তার মানে জাস্ট 40 মিটার হবে। বুঝতে পেরেছো কথাটা কি? বুঝছো? তোমার কোশ্চেনটা কিন্তু এরকম হতেই পারতো, যেখানে পরিধি না বলে তোমাকে কোশ্চেনটাতে ব্যাসার্ধ বের করতে বললো বা ব্যাস বের করতে বললো। যদি ব্যাসার্ধ বের করতে বলতো তাহলে তোমাকে কি করতে হইতো? তাহলে বলতে হইতো যে 2 পাই আর এর মান 40, তাহলে আর এর মান হবে 40 ভাগ 2 পাই, মানে 2 × 3.1416, এটা দিয়ে ভাগ করতে হইতো, তাহলে ওই মানটা যে আসতো সেইটাই হইতো তোমার ব্যাসার্ধের মান। এটা কিন্তু শিখে ফেলতে হবে, তোমার পরীক্ষায় আসতেই পারে, তোমার কিন্তু ব্যাসার্ধের মান চলে আসতে পারে এইভাবে করে। ক্লিয়ার? বুঝছো? ওকে, আচ্ছা এখানে বলছে যে চিত্রে সিডি চাপের দৈর্ঘ্য কত? চিত্রে সিডি চাপের দৈর্ঘ্য কত বলতো? এই চাপের দৈর্ঘ্য কিভাবে জানি আমরা বের করতেছিলাম, একটু আগে যে একটা সূত্র শিখলাম, সূত্রটা কি মনে আছে সবার? সূত্রটা পাই আর থিটা বাই 180, এটা কি মনে আছে? যেহেতু এরিয়ার সূত্রটা ছিল 360 নিচে, যে থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার, এটা ছিল এরিয়া বা ক্ষেত্রফলের সূত্র। কিন্তু যেখানে আমাকে এই চাপটার ক্ষেত্রফল, এই চাপটার দৈর্ঘ্য যে বের করতেছিলাম, যে এস এর মান, এস ইকুয়াল হচ্ছে পাই আর থিটা বাই 180, এটা তো আমি বের করা শিখাইছি একটু আগে, পাই দিয়ে অ্যান্সার দেওয়া আছে, তাই পাই এর মান আর বসাইতে হবে না। তাহলে দেখো এখানে পাই ইন্টু আর এর মান হচ্ছে 10 সেন্টিমিটার, এই যে 10 দেওয়া আছে, ইন্টু থিটার মান দেওয়া আছে 36 বাই হচ্ছে 180, তাহলে 36 দিয়ে যদি তুমি 180 কে কাটো, 5 36 180, 5 6 হচ্ছে 30 0, আর 3 5 হচ্ছে 15, হ্যাঁ তার 5, আর এখানে থাকতেছে হচ্ছে 2, তার মানে আমাদের এখানে কত আসতেছে,
তাহলে তাহলে তোমার এখানে কত অ্যান্সার আসে বলো, কোনটা অ্যান্সার আসে? এই যে উপরে 2 থাকে, 2 ইনটু পাই মানে টোয়াইস পাই, তার মানে কি ক নাম্বার অ্যান্সার, রাইট? তার মানে টোয়াইস পাই হবে অ্যান্সার, ক নাম্বারটা। বুঝছো কি সবাই, বুঝছো? এস ইকুয়াল পাই আর থিটা বাই 180, আর এর মান 10, থিটার মান 36, এখানে আছে 180, কাটাকাটি করলে এখানে আসে 5, এখানে আসে 2, তার মানে পাইছো 2 পাই, 2 পাই আছে ক নাম্বারে। ক্লিয়ার? বুঝছো সবাই? পারবা? ওকে, আচ্ছা, একটি অর্ধবৃত্তের ক্ষেত্রফল, একটু আগে বলছিলাম না বৃত্তের অর্ধেকই তো অর্ধবৃত্ত, অর্ধবৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে ব্যাসার্ধ কত, তাহলে একটা বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার, তাহলে অর্ধবৃত্ত হবে পাই আর স্কয়ার বাই 2, তাহলে পাই আর স্কয়ার বাই 2 এর মান হচ্ছে 25.135, তার মানে সেখান থেকে আমরা যদি বলি পাই আর স্কয়ার এর মান, এটাকে 2 দিয়ে গুণ হবে, সেখান থেকে আমরা যদি আর স্কয়ার এর মান বলি, আর স্কয়ার ইকুয়াল হবে 25.135 গুণন 2 ভাগ এই পাই এর মান মানে 3.141416, এইটা এটা এটা আমরা ক্যালকুলেট করলে কত পাবো? 25.135 গুণন 2 ভাগ ভাগ হচ্ছে 3.1416, আচ্ছা এটা কত পাচ্ছি? 1.66, আর এটা তো আর স্কয়ারের ভ্যালু, তাকে যদি আমরা রুট করি, রুট করলে আমাদের কত আসে? কত আসবে বলো? বলো দেখি কত আসে, অ্যান্সার কত আসে? 25.135 গুণন 2 ভাগ হচ্ছে পাই না 3.1416, আচ্ছা এটাকে রুট করলে আমাদের আসে হচ্ছে 4 এর কাছাকাছি, মানে এখানে আসে 16 পয়েন্ট সামথিং, তার মানে আর এর মান আসতেছে রুট করলে 4 এর কাছাকাছি আসে, তার মানে ক নাম্বারটা অ্যান্সার, তাই না? রাইট, ওকে, ভেরি গুড, সবাই অ্যান্সার দিয়ে দিছো, ভেরি গুড, সুন্দর। আচ্ছা এবার হচ্ছে দুটা কোশ্চেন আছে এখানে, এটা হচ্ছে বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন। এখানে কি বলছে যে এইটা আছে 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার, তার মানে এটা একটা বর্গ, যদিও দেখে বোঝা যাচ্ছে না এটা একটা বর্গ, তাহলে এটা একটা বর্গ, আর বর্গটির ক্ষেত্রফল, তাহলে 5 সেন্টিমিটার, যেহেতু এটা একটা বর্গ আর কি, মানে এখানে যদিও দেখে বোঝা যাচ্ছে না ইয়েটা, কিন্তু এটা করা হয়েছে যে এটা একটা বর্গ, একটা মানে 4টা বাহু সমান, এর মধ্যেই এই বৃত্তটা আছে, এবং এগুলো সবগুলো হচ্ছে 5 সেন্টিমিটার করে আছে, এই বর্গটার এগুলো হচ্ছে 5 সেন্টিমিটার করে আছে, সেটাই বলা হয়েছে, এটাও 5 সেন্টিমিটার, এটাও 5, এটাও 5, তাহলে একটা বর্গের ক্ষেত্রফল কি? বাহুর উপর স্কয়ার মানে 5 এর উপর স্কয়ার মানে 25 বর্গ সেন্টিমিটার, বর্গটির ক্ষেত্রফল 25, এক নাম্বার সঠিক। বৃত্তের পরিধি বলছে যে 15.71, তাহলে বৃত্তের পরিধি দেখো, বৃত্তটার এইটা যেহেতু 5, এইটা 5, এইটা 5, তার মানে বৃত্তটার এইখান থেকে এইটার দূরত্বও কিন্তু 5, তার মানে ব্যাসার্ধটা হচ্ছে 5, তাহলে ব্যাসটাও হচ্ছে 5, তার মানে টয়েজারের ভ্যালু হচ্ছে তোমার 5, তাহলে 2 পাই আর মানে পরিধির মান কত হবে বলো তো? 2 পাই আর মানে এটার সাথে যদি পাই গুণ করো, 3.1416 যদি গুণ করো, তাহলে 5 গুণন 3.1416, 3.1416 যদি তুমি গুণ করো, যেই মান পাবা 15.71, হ্যাঁ এটাও সঠিক, তাই বৃত্তটার পরিধি 15.71 পাওয়া যায়। মানে দেখো যে এই মানটা যেহেতু 5, তার মানে এই বৃত্তটার এই প্রান্ত থেকে এই প্রান্ত যদি যোগ করো, এটারও মান 5 পাবা, এটা হচ্ছে কি? এটা একটা হচ্ছে পরিধি, এটা হচ্ছে ব্যাস, তাহলে ব্যাস মানে টয়েজারের ভ্যালু 5, তাহলে পরিধি কত হবে? 2 পাই আর, তার মানে টয়েজারের ভ্যালু 5 ইনটু পাই করে দিলেই তুমি পরিধিটা পেয়ে যাবা। আচ্ছা এবার কি বলছে? বলছে যে ইওএফ বৃত্তাংশের ক্ষেত্রফল, ইওএফ এই বৃত্তাংশটার ক্ষেত্রফলটা কত সেটা যদি আমরা বের করতে চাই, আমাদের সূত্রটা হচ্ছে a ইকুয়াল থিটা বাই 360 ইনটু হচ্ছে পাই আর স্কয়ার, তাহলে থিটার মান এখানে দেওয়া আছে 30 না, এটা কত দেওয়া আছে? 30, তাহলে 30
বাই 360 ইন্টু পাই, পাই মানে 3.1416 ইন্টু হচ্ছে আর স্কোয়ার। আর মানে কত, যেহেতু পুরোটা মিলে 5, তার মানে আর এর মান হবে 2.5, তার মানে 2.5 দিয়ে স্কোয়ার। এটা করে দিলে যে মানটা আসে, তার মানে আমরা যেটা পাবো 30 ইন্টু 3.1416 ইন্টু 2.5 দিয়ে স্কোয়ার ডিভিশন 360। তার মানে আমাদের বলছে আচ্ছা, এটার ক্ষেত্রফল কত হচ্ছে সবাই একটু দেখো তো, বলো তো কি হয়েছে বলো। 3.1416 2.5 ভাগ 360 কত আসে? কত আসছে? কই পোলাপাইন অ্যান্সার দাও, মানে সব অ্যান্সার আমি দিচ্ছি কেন, তোমরা একটু অ্যান্সার দাও। কত আসছে? তোমরা ক্যালকুলেটর চাপতেছো না? মানে থিটার মান তো 30 ডিগ্রি, থিটার মান হচ্ছে 30 ডিগ্রি ইন্টু পাই 3.1416 আর স্কোয়ার, আর এর মান হচ্ছে 5 এর অর্ধেক মানে 2.5 দিয়ে স্কোয়ার ভাগ ভাগ হচ্ছে আমাদের 360, তাহলে কত আসে? রাইট, ওকে ঠিক আছে। এটা আসে 1.63, এটা আসে কিন্তু 1.64 আসে, কিন্তু এটা আছে 16.4, তার মানে 1 ও 2 মানে ক নাম্বারটা সঠিক আনসার, তাই না? এটা আসে না ক নাম্বারটা না? রাইট, ভেরি গুড, সুন্দর। অনেকে ঘ নাম্বার দিয়েছিলেন। ওকে ভেরি গুড, এটা কুমিল্লা বোর্ড 2019-এ আসছে। আচ্ছা দেখো, এখানে এখানে এইবার যেটা বলেছে সেকেন্ড, ওকে এটা না, ওকে দেখো এরপরের কোশ্চেনটা বলছে যেটা, সেটা হচ্ছে যে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, এই যে এইখানে এখানে দেখো এইটার মান দেওয়া আছে এইবার হচ্ছে 3 সেন্টিমিটার, তার মানে পুরোটা হচ্ছে 6, তার মানে বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 করে আছে, তাহলে বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য 6 সেমি, এটা হচ্ছে সঠিক। বৃত্তের পরিধি বলছে 12 সেন্টিমিটার, বৃত্তটার পরিধি, পরিধি মানে তো এইটা, তাহলে এইটা তো হবে হচ্ছে 6 ইন্টু পাই, কারণ পরিধিকে আমরা জানি যে ব্যাসকে আমরা হচ্ছে পাই দিয়ে গুণ করলে বৃত্তের পরিধি পাওয়া যায়, তার মানে অবশ্যই এটা সঠিক নয়। আচ্ছা, তার সাথে বলছে যে বৃত্তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত পাই অনুপাত হচ্ছে 4, তাহলে বৃত্তের ক্ষেত্রফল এবং হচ্ছে বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে পাই ইন্টু আর স্কোয়ার, তাহলে আর এর মান কত হচ্ছে, যেহেতু বৃত্তটার ব্যাস হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে 3, তার মানে পাই 3 এর উপর স্কোয়ার হচ্ছে বৃত্তটার ক্ষেত্রফল। আচ্ছা ইস টু, আমি যদি বলি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রটার একটা বাহু হচ্ছে 6, তার মানে ক্ষেত্রফল হচ্ছে 36, তার মানে পাই ইন্টু 9 অনুপাত হচ্ছে 36, আমরা যদি উভয় পক্ষকে 9 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি যে পাই অনুপাত 4 9 36 না, পাই অনুপাত 4, হ্যাঁ এটা সঠিক। তার মানে 1 আর 3 হচ্ছে সঠিক, অর্থাৎ খ নাম্বারটা সঠিক, তাই না? এখানে হচ্ছে খ নাম্বারটা সঠিক আসতেছে। ক্লিয়ার? সবাই পারবো সবাই? আচ্ছা, যদি পেরে থাকো এইবার আসো আমাদের যে প্রথম যেই
অঙ্কগুলো যে আমরা বাদ দিয়ে রাখছিলাম সেই কোশ্চেন দুইটা আমরা একটু সলভ করে ফেলি। প্রথম দিকে যে কোশ্চেনগুলো আমাদের ছিল, যেই কোশ্চেনটা আমরা বাদ দিছি, কারণ আমি বলছিলাম যে এই দুটো কোশ্চেন যেহেতু একটু ডিফিকাল্ট, তাই এইগুলো কোশ্চেনগুলো আমরা লাস্টে সলভ করার কথা, তাই না? এগুলো কোশ্চেন এখন আমরা সলভ করি, এই দুটো কোশ্চেন। আচ্ছা দেখো, এখানে বলছে যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসিডি অন্তর্লিখিত আয়তক্ষেত্র যার এবি সমান হচ্ছে 8 সেন্টিমিটার, এবি এর মান হচ্ছে 8 সেন্টিমিটার দেওয়া আছে, বিসি সমান হচ্ছে 6 সেন্টিমিটার, গাঢ় অংশের মানটা বের করতে বলছে। তার মানে এবিটা হচ্ছে 8 আর বিসিটা হচ্ছে 6, তাহলে আমাদেরকে বের করতে বলছে গাঢ় অংশের মান। এখন দেখো যে এই যে এটা যেহেতু 8 দেওয়া আছে, এটা কিন্তু খুবই একটা সুন্দর একটা কোশ্চেন, খেয়াল করো। এইটা যেহেতু 8 দেওয়া আছে, এটা তো দেখে বোঝা যাচ্ছে এটা কি সমকোণী ত্রিভুজ। তাহলে এইটা যদি 8 হয়, এটা যদি 6 হয়, এটার যে বিপরীতটা আছে এটা কি? এটা তো হচ্ছে অতিভুজ। অতিভুজ হচ্ছে কি এটার উপর স্কয়ার প্লাস এটার উপর স্কয়ার, তার উপরে রুট দিলেই অতিভুজের মানটা বের হবে পিথাগোরাস অ্যাপ্লাই করলে। তাহলে 8 এর স্কয়ার হচ্ছে 64, 6 এর স্কয়ার হচ্ছে 36, এবং তার যদি তুমি রুট করো তাহলেই তো মানটা বের হবে, যেহেতু এটা কি অতিভুজ না? কারণ অতিভুজের উপর স্কয়ার সমান এটার উপর স্কয়ার প্লাস এটার উপর স্কয়ার। তারপরে 64 আর 36 যোগ করলে 100, 100 এর রুট করলে আসবে 10, তারপরে এইটার মান হচ্ছে 10। এখন খেয়াল করো, এইটার মান যে 10, এটা কিন্তু এই বৃত্তটার কিন্তু ব্যাস। ইন্টারেস্টিং না? এই যে এই বৃত্তটার ব্যাস না, দেখো তো এই যে কেন্দ্র দিয়ে গেছে, ব্যাস না এটা? এই বৃত্তটার ব্যাস কিন্তু তার মানে 10, মানে পিথাগোরাস অ্যাপ্লাই করলে যে এই মানটা পাইছো, এই মানটাই কিন্তু ব্যাস। এখন ব্যাস যেহেতু 10, তার মানে ব্যাসের সাথে আমরা ওইখান থেকে কিন্তু বৃত্তটার ক্ষেত্রফল আমরা বের করে ফেলতে পারবো, বৃত্তটার ক্ষেত্রফল। কারণ ব্যাসের সাথে আমি পাই গুণ করলেই আমরা জানি আমার আসলে আমাদের ক্ষেত্রফল যদি বলি যে পাই ইন্টু হচ্ছে আর স্কয়ার, পাই আর স্কয়ার হচ্ছে ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল। তাহলে বলছে যে পুরো বৃত্তটার ক্ষেত্রফলটা কি হবে? তাহলে পাই ইন্টু পাই মানে 3.1416, আর ব্যাস যেহেতু 10, তার মানে ব্যাসার্ধ হচ্ছে 5, 5 এর উপর স্কয়ার, তার মানে আমরা পাবো হচ্ছে 25 গুণন 3.1416। আচ্ছা 25 কে 3.1416 দ্বারা গুণ করলে আসবে 78.54। তার মানে পুরো বৃত্তটার ক্ষেত্রফল হচ্ছে 78.54। এটা হচ্ছে বৃত্ত, এটা হচ্ছে বৃত্ত। আর এই যে তার মাঝখানে এটা যে আছে, এইটা তো একটা আয়তক্ষেত্র, সেই আয়তটার ক্ষেত্র তো আমরা জানি সেটা হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তার মানে দৈর্ঘ্য হচ্ছে 8 আর প্রস্থ হচ্ছে 6, তার মানে 6 এটা আসতেছে 48। তার মানে 78.54 থেকে আমরা যদি 48 যদি বিয়োগ করি, তাহলে দেখো 78, 48, 58, 68, 78, ওকে, তার মানে 30.54 আসে। তার মানে এই যে বাহিরের যে অংশটা, এটার ক্ষেত্রফল হবে 78.54, সেটা থেকে আমি যদি 30 বিয়োগ করি তাহলে কত আসে? 5 তো নিচে নামলো, সরি 30 করে বিয়োগ করতেছে, 48 যদি বিয়োগ করি, ওই 48 যদি বিয়োগ করি তাহলে আমাদের আসতেছে হচ্ছে 30.54। কথা কি বুঝছো? মানে পুরোটার ক্ষেত্রফল বের করলাম, পুরোটার ক্ষেত্রফল হচ্ছে 78.54। কিভাবে বের করতে বুঝছো? ক্লিয়ার? বুঝছো? পারবা? বুঝছো কি? মানে প্রথমে ব্যাপারটা হচ্ছে যে এইটার ক্ষেত্রফল তো খুবই সহজ, যে 8 আর 6 দেওয়া আছে, এটা দৈর্ঘ্য আর এটা প্রস্থ, তো দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে তো ক্ষেত্রফল। তার মানে 8 আর 6 গুণ করবো, 6 এটা 48 হচ্ছে আয়তটার ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, এটা 8 এটা 6 হইলে 8 এর স্কয়ার হচ্ছে 64, 4 এর স্কয়ার 36, 36 আর 64 যোগ করলে 100, তার রুট করলে 10। তার মানে এই 10 হচ্ছে কি এই বৃত্তটার হচ্ছে কি ব্যাস। এই যে এই বৃত্তটার কি ব্যাস, কেন্দ্র দিয়ে যেহেতু গেছে ব্যাস, সেখান থেকে ব্যাসার্ধ কত? 5। 10 যদি ব্যাস হয় তাহলে ব্যাসার্ধ হচ্ছে 5, তাহলে পাই আর স্কয়ার, পাই মানে 3.1416, ব্যাস হচ্ছে 5 এর উপর স্কয়ার 25, তার মানে এটা করলে 78.5। তার মানে এই পুরাটার ক্ষেত্রফল হচ্ছে 78.54। তার মধ্যে এই আয়তটার ক্ষেত্রফল হচ্ছে 6টা 48। এটা যদি পুরাটা থেকে যদি একটু বাদ দিই তাহলে গাঢ় অংশে আমরা মানটা পাবো, গাঢ় অংশ বিয়োগ করে দিলে আমরা পাবো 30.54। ক্লিয়ার? বুঝছো? পারবা? ওকে। ওকে, বলছে আয়তক্ষেত্রটির গাঢ় অংশের ক্ষেত্রফল কত? গাঢ় অংশের ক্ষেত্রফল পারবা? পারবো না? এই গাঢ় অংশের আগের মতো করে চিন্তা করতো, তুমি যদি চিন্তা করো যে এইটা যেহেতু 6 সেন্টিমিটার আছে, তাহলে এইখান থেকে এইটা যদি তুমি কেন্দ্র দিয়ে যদি একটাকে নিয়ে যাও,
এটাকে যদি তুমি কেন্দ্র দিয়ে যদি নিয়ে যাও, এটাও হবে 6 সেন্টিমিটার। তার মানে এটার ব্যাস হচ্ছে 6 সেন্টিমিটার, আর এটার ব্যাস হচ্ছে 6 সেন্টিমিটার। তার মানে ব্যাসার্ধ হচ্ছে 6 এর অর্ধেক মানে 3 সেন্টিমিটার। তার মানে ভিতরে যে বৃত্তটা আছে সেই বৃত্তের ক্ষেত্রফল যদি তুমি চিন্তা করো, বৃত্তের ক্ষেত্রফল, তাহলে পাই ইন্টু হচ্ছে আর স্কোয়ার, তার পাই মানে 3.1416 ইন্টু হচ্ছে 3 এর উপর স্কোয়ার, তার মানে যত মান আসে, তার মানে 9 গুণন 3.1416, আচ্ছা 28.2744, এটা হচ্ছে বৃত্ত। আর এই যে এইটা 10 আর 8 6 যে দেওয়া আছে, এটা কি আয়ত না? তাহলে পুরোটা হচ্ছে আয়তটা। সে আয়তের ক্ষেত্রফল হচ্ছে 10 ইন্টু 6, তাহলে 10 ইন্টু 6 করলে দৈর্ঘ্য গুণন প্রস্থ করলে 60 সেন্টিমিটার, মানে 60 বর্গ সেন্টিমিটার। তাহলে এখন এই দুটো যদি তুমি বিয়োগ করো, 60 থেকে 28 দশমিক, এটা যদি তুমি বিয়োগ করো, 60 মাইনাস হচ্ছে অ্যান্সার করলে আমরা পাবো 31.73, হ্যাঁ 31.73। এটা যদি বিয়োগ করো, 60 মাইনাস হচ্ছে 24.2744, এটা যদি বিয়োগ করো তাহলে তুমি পাবা 31.73 এর বর্গ, এরকম কিছু একটা। ক্লিয়ার? বুঝছো? পারবা? কঠিন লাগে? আসলে পারবা না? এই অঙ্ক যদি পরীক্ষায় আসে, আর যদি এই ক্লাসটা দেখে তুমি যদি পারো, তাড়াতাড়ি এসএসসি পরীক্ষা দিয়ে মিষ্টি খাওয়াইতে আমার কাছে চলে আসবা। হ্যাঁ, আমি মোহাম্মদপুরে থাকি, চলে আসবো আমার সাথে দেখা করতে। এই যে পারছিস স্যার, আপনার অঙ্ক দেখায় পারছি না, এমনি মজা করলাম, তোমরা পারলেই আমি খুশি। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো। আজকে আমাদের যদিও ঘনজ্যামিতি করার কথা ছিল, ঘনজ্যামিতি আমরা নেক্সট একদিন করব। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।